সবাইকে আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ 27 এপ্রিল 2026। আজ আমরা আলোচনা করব ফৌজদারি কার্যবিধির 155 ধারা 157 ধারা থেকে। ইতিমধ্যে আমরা ফৌজদারি কার্যবিধির 155 ধারা পর্যন্ত আলোচনা করছি, তাই না? তো 157, 158, 159 এই যে তিনটা ধারা আছে, 157, 158, 159, এই তিনটা ধারাতে আমাদের এক মানে একই রকম বিষয় আলোচনা করা হয়েছে। সেই বিষয়টা হলো যে আমলযোগ্য অপরাধের যখন আপনার সন্দেহ থাকবে সে ধরনের সংবাদের ক্ষেত্রে আপনার কি করণীয়, অর্থাৎ আমলযোগ্য অপরাধের অনেক সংবাদই থানায় আসবে। সেই অপরাধগুলোর ভিতরে যে অপরাধগুলোর ক্ষেত্রে আপনার সন্দেহ থাকবে, সন্দেহ থাকলে অফিসার ইনচার্জ কি করবেন এই বিষয়টা এখানে আলোচনা করা আছে। দেখেন, আমাদের আমলযোগ্য অপরাধ যখন থানায় আসে তখন সেই অপরাধগুলো সরাসরি কিন্তু মামলা রেকর্ড করতে হয়। কিন্তু যে অপরাধগুলোর ক্ষেত্রে সন্দেহ থাকবে যে এটা কি আদৌ আমলযোগ্য অপরাধ কিনা, সেগুলোর ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া লাগবে সেটা এখানে বলা হয়েছে। আমি দুটা উদাহরণ দিই, তাহলে বুঝবেন আপনারা। মনে করেন এক মহিলা থানায় এসে বলতেছে যে তার ছেলের মাইরা লাশ গুম করে ফেলছে। এখন যেখানে ছেলের আপনার লাশের অস্তিত্ব নাই, সেখানে তো আপনার খুন হিসেবে ধরা যায় না। তার মানে এটা হতেও পারে, নাও হতে পারে। একইভাবে বলতেছে আরেকজন আইসা, স্যার আমার মেয়েরে পাচ্ছি না, আমার মেয়েরে মনে হয় স্যার আহ অপহরণ করে নিয়ে দর্শন করে মেরে ফেলছে। তবে যেখানে ভিকটিমের অস্তিত্বই নাই, এখানে যদি কেউ এই ধরনের কথা বলে, সাধারণভাবে এটা বিশ্বাসযোগ্য না। এটা হতেও পারে, নাও হতে পারে। তো এই ধরনের যে সন্দেহজনক সংবাদগুলো আসবে, এই সন্দেহজনক সংবাদগুলো যখন আসবে সেগুলোর ক্ষেত্রে কি করণীয়, এটাই মূলত 157, 158, 159 এই কথা বলছে। মূলত হলো ওসি সাহেব এটাকে জিডি করে তিনি আপনার সার্কেল অফিসারের মাধ্যমে কোর্টে রিপোর্ট দেবেন। সার্কেল অফিসার ওই রিপোর্টের সাথে একমত হইতে পারেন, আবার বা তার পরামর্শ তিনি লিখে দিতে পারেন। ওসিকেও তিনি পরামর্শ দিতে পারেন। আপনার কোর্ট আপনার সেই রিপোর্ট অনুযায়ী বলতে পারেন যে ঠিক আছে, দেখতেছি বিষয়টা আমরা, অথবা তদন্ত আপনারা শুরু করেন, মানে মামলা রেকর্ড করার জন্য বলতে পারে। অথবা ওই রিপোর্টের প্রেক্ষিতেই আপনার দেখা গেছে যে আদালত যদি মনে করে যে তারা সামনের দিকে অগ্রসর হবে, তারা সামনের দিকে অগ্রসর হতে পারে। তাহলে আমরা চলুন দেখি আমাদের কখন কি বলছে। যেমন 157-তে আপনার বলছে যে আমলযোগ্য অপরাধের সন্দেহের ক্ষেত্রে যে কাজটা করতে হবেন, ওসি সাহেব কি করবেন, যখন তিনি এই ধরনের কোনো সংবাদ পাবেন তিনি আপনার সংশ্লিষ্ট যে ম্যাজিস্ট্রেট আছে তাদেরকে জানাবেন। জানায় তারপর তিনি ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিবেন, অথবা তিনি কাউকে আপনার এখানে পাঠাবেন, যিনি হচ্ছেন যে পরবর্তীতে মামলা রেকর্ড হলে যাতে তদন্ত করতে পারেন। মানে আমরা বুঝতে পারতেছি সাব ইন্সপেক্টরের কথা বোঝানো হয়েছে, যাতে তদন্ত হলে আপনার তিনি করতে পারেন এরকম অফিসারকে আপনার সাথে সাথে ঘটনাস্থলে পাঠাবেন। এখন ধরেন সাথে সাথে ফোর্স কখন পাঠানোর প্রয়োজন নাই, এটা বলতেছে যে সংবাদে যদি মনে করেন যে আপনার কারো নাম সহ দেওয়া হয়, কারো নাম সহ দেওয়া হয়, এবং যদি গুরুতর প্রকৃতির না হয়, গুরুতর প্রকৃতির না হয়, তাহলে সাথে সাথে পুলিশ পাঠানোর কোনো প্রয়োজন নাই। সাথে সাথে পুলিশ পাঠানোর কোনো প্রয়োজন নেই। তবে এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে আপনার কিছু কিছু সংবাদ থানায় যাবে, যে সংবাদগুলোর প্রেক্ষিতে ওসি সাহেব বলবেন যে না, এইগুলো আমরা তদন্তই করব না। কি করব না? এগুলো আমরা তদন্তই করবো না। ধরো সেগুলো কিরকম সংবাদ, তো দেখা গেছে যে আপনার একেবারেই মানে তদন্ত করার মতো কোনো যুক্তিকতাই নাই। মানে তিনি যদি ওসি সাহেব এখানে কোনো কারণ না দেখেন যে এটা তদন্ত করার মতন একটা কারণ আছে, তাহলে এরকম যদি দেখেন তাহলে তিনি কি করবেন, এই ধরনের অপরাধ তদন্ত করা থেকে তিনি টোটালি বিরত থাকবেন। তার মানে তিনি অভিযোগটা তিনি গ্রহণই করবেন না, তিনি এটা আমলে নেবেন না। একটা উদাহরণ দিতে তাহলে বুঝবেন। মনে করেন আপনার একটা কলম চুরি হয়েছে। কি চুরি হয়েছে? একটা কলম চুরি হয়েছে। তো আইনের দৃষ্টিতে কিন্তু এটা আমলযোগ্য অপরাধ। তার মানে কলমের দাম যাই হোক না কেন, আপনার কলমটা কিন্তু চুরি হয়েছে। এখন থানায় যদি কেউ গিয়ে এই ধরনের কথা বা এই ধরনের একটা অভিযোগ নিয়ে যায়, যেটা মনে করেন একদম সামান্য প্রকৃতি, একেবারে নগণ্য প্রকৃতির, বাট এটা ইঙ্গিত করে, একটা অপরাধকে ইঙ্গিত করে, ওই ধরনের অপরাধকে মূলত ওসি সাহেব যাতে ব্যবস্থা না নেন এই বিষয়টা এখানে বলা আছে যে না, আপনি সব ক্ষেত্রেই পারবেন না, এটা তদন্ত করার কোনো প্রয়োজন নাই। তার মানে তিনটা টপিক এখানে। যে বিষয়টা, প্রথম বিষয়টা হলো ওসি সাহেব গুরুতর অপরাধের ক্ষেত্রে সন্দেহ থাকলে তিনি আপনার
ম্যাজিস্ট্রেটকে জানাবেন এবং তিনি ঘটনাস্থলে রওনা দিবেন, অথবা অন্য কোনো অফিসারকে তিনি পাঠাবেন। এটা হলো প্রাথমিক কাজ। এরপরে বলতেছে যদি অপরাধীদের নাম সহ কোনো অভিযোগ করা হয়, অপরাধীদের নাম সহ, এবং সেই ক্ষেত্রে ঘটনাটা খুব বড় ধরনের না, গুরুতর প্রকৃতির না, তখন কি হবে? তখন এই ক্ষেত্রে তিনি সাথে সাথেই পাঠাবেন না। তবে এটা তিনি সাথে সাথে যাবেন না বা সাথে সাথে পুলিশ পাঠাবেন না, বাট তিনি এটা তদন্ত করবেন। আর দেখা গেছে যে তিনি তদন্তই করবেন না এমন কোনটা, এমন ওই যে যেক্ষেত্রে তিনি পর্যাপ্ত কোনো কারণ না দেখেন। এটার সাথে আপনারা মিলায় পড়বেন আমাদের পুলিশ রেগুলেশনের 257, অর্থাৎ ফৌজদারি কার্যবিধির 157, পুলিশ রেগুলেশনের 257। আশা করি ওসি সাহেবের কার্যক্রমটা বুঝছেন। এখন ধরেন ওসি সাহেব এই যে 157 ধারার রিপোর্টটা তিনি কিভাবে আপনার দাখিল করবেন, মানে কোর্টে পৌঁছাবেন, এই কথাটা বলা আছে 158 ধারাতে, যে ওসি সাহেব 157 ধারার রিপোর্ট তিনি কিভাবে দিবেন। এখানে বলছে যে আমাদের যে ঊর্ধ্বতন অফিসার আছে, ঊর্ধ্বতন অফিসারের মাধ্যমে আপনার এই রিপোর্টটা তিনি আপনার প্রেরণ করবেন। এখানে ঊর্ধ্বতন অফিসার বলতে আপনার সার্কেল অফিসারের কথা বলা হয়েছে। পরে বলতেছে সার্কেল অফিসার কি করবেন। তো সার্কেল অফিসার যে কাজটা করবেন সেটা হইলো, তিনি যদি মনে করেন যে অফিসার ইনচার্জকে আরো পরামর্শ দেওয়া দরকার, তিনি পরামর্শ দিবেন, এবং এই ধরনের পরামর্শ তিনি আপনার ওইটার উপরে লিখে এটা তিনি কোর্টে প্রেরণ করে প্রেরণ করে দিবেন। অর্থাৎ সার্কেল অফিসারের যদি কোনো মতামত থাকে, সার্কেল অফিসার বিষয়টা ওই রিপোর্টের উপরে নোট করবে, নোট করে এটা আপনার কোর্টে প্রেরণ করবে। এদিকে আবার ওসিকেও কিন্তু তিনি কি করবেন, ওসিকেও আবার তিনি বিষয়টা পরামর্শ দিবেন যে ওসি সাহেব আপনি এই কাজ করেন, এটা করেন, ওইটা করেন। পরে ধরেন এখন 159 বলছে যে এই ধরনের রিপোর্ট যখন আসবে আপনার বিচারকের কাছে, তখন বিচারক কি করবেন, এটা 159 বলা আছে। ফৌজদারি কার্যবিধির 158 ধারা রিপোর্ট প্রাপ্তির পর ম্যাজিস্ট্রেট ঘটনা সম্পর্কে তদন্তের নির্দেশ দিতে পারেন। তার মানে আপনার এখন তদন্ত সন্দেহ যাই থাক না কেন, এই ধরনের রিপোর্ট পাওয়ার পর ম্যাজিস্ট্রেট আপনাকে তদন্তের নির্দেশ দিতে পারেন, 158-তে এই কথা বলা আছে। অথবা তিনি যদি উপযুক্ত বলে বিবেচিত মনে করেন, তাহলে তিনি নিজে প্রাথমিক ইনকোয়ারি করতে পারেন, অথবা অধস্তন কোনো ম্যাজিস্ট্রেট দ্বারা নির্দেশ দিতে পারেন। তার মানে বুঝছেন তো, যে ম্যাজিস্ট্রেট এটা আপনাকে তদন্তের জন্য নির্দেশ দিতে পারেন, অথবা তিনি নিজে বা তার অধস্তন কোনো ম্যাজিস্ট্রেটের মাধ্যমে তিনি এটা তদন্তের ব্যবস্থা করতে পারেন। এই হলো আমাদের আমলযোগ্য অপরাধের সন্দেহের ক্ষেত্রে করণীয়। এরপর হচ্ছে আমাদের 160 ধারা থেকে সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সংক্রান্ত বিষয়ে, এইগুলো সহজ বিষয়। 157, 58, 59 হয়তো বা একটু কঠিন লাগতে পারে, বাট 160, 61, 62, 63, 64, 65, 66 এই ধারাগুলো খুবই সহজ। কিরকম? যেমন ধরেন 160-এ বলতেছে যে পুলিশ অফিসারের সাক্ষী তলব করার ক্ষমতা। কার ক্ষমতা? পুলিশ অফিসার। পুলিশ অফিসার কি আপনার সাক্ষী তলব করতে পারে কি না? হ্যাঁ, পুলিশ অফিসার সাক্ষী তলব করতে পারে, যে সম্পর্কে সাক্ষীর অবগত আছে। সেক্ষেত্রে নিজ থানা এবং পার্শ্ববর্তী থানার যারা সাক্ষী আছে তাদেরকে দেখা গেছে যে কোনো কারণে তার প্রয়োজন হলে তার সম্মুখে হাজির করার জন্য তিনি লিখিতভাবে নির্দেশ দিতে পারেন। এটা হচ্ছে তদন্তকারী কর্মকর্তা হিসেবে ক্ষমতা। কি কর্মকর্তা? তদন্তকারী কর্মকর্তা হিসেবে এটা ক্ষমতা। পরে বলতেছে আপনি ঘটনাস্থলে গেছেন বা সাক্ষীরাই আসে, যেভাবেই হোক না কেন, এখন সাক্ষীদেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে। তো সাক্ষীদেরকে একজন তদন্তকারী কর্মকর্তা কিভাবে জিজ্ঞাসাবাদ করবেন, জিজ্ঞাসাবাদ করার স্টাইলটা কি হবে, পদ্ধতিটা কি হবে, এটা বলা আছে আমাদের 161 ধারাতে। তো 161 ধারায় আপনার 3টা বিষয় আছে। যেমন 1 নাম্বার যে আহ, আহ, উপধারা, এখানে বলতেছে যে আপনার যিনি তদন্তকারী কর্মকর্তা বা তার নিম্নপদস্থ নয় এমন অফিসার ঘটনার বিষয়ে সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করতে পারেন। তাহলে কে পারেন? তদন্তকারী কর্মকর্তা বা তার নিম্নপদস্থ নয় এমন ব্যক্তি। আপনার 161-2 বলতেছে যে সাক্ষী সংশ্লিষ্ট ঘটনার সকল প্রশ্নের জবাব দিতে তিনি বাধ্য থাকবেন। ওকে, তবে ওই সকল প্রশ্নের জবাব তিনি এড়ায় চলতে পারবেন যেগুলো তার বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ, তারপর দণ্ড বা সম্পত্তি বাজেয়াপ্তের একটা জড়িত করতে পারে। এরকম যদি হয় তাহলে ওই ধরনের প্রশ্নের জবাব তিনি দিতে বাধ্য থাকবেন না। পরে বলতেছে আচ্ছা, যখন অনেক লোকজন থাকবে বা একের অধিক সাক্ষী থাকবে, তখন তাদের জিজ্ঞাসাবাদের সিস্টেমটা কি হবে? একই প্রশ্ন করে সবার উত্তর নিবে, নাকি আলাদা আলাদা জিজ্ঞেস করবে? হ্যাঁ, এখানে যে বিষয়টা সেটা হলো সাক্ষীদেরকে
আলাদা আলাদা ভাবে আপনার জিজ্ঞাসাবাদ করতে হবে এবং তাদের জবানবন্দি আলাদা আলাদা ভাবে আপনার রেকর্ড করতে হবে। যজনকে আপনি জিজ্ঞেস করেন না কেন, আপনার সবাইকে আলাদা আলাদা করে জিজ্ঞাসাবাদ করতে হবে। ফৌজদারি কার্যবিধির 162 ধারা, যেখানে বলা আছে পুলিশের কাছে প্রদত্ত জবানবন্দিতে স্বাক্ষর করতে হবে কিনা। এই যে ফৌজদারি কার্যবিধিতে আমরা সাক্ষীদের জবানবন্দি নিয়ে থাকি 161-তে। এই জবানবন্দিতে আপনার যিনি সাক্ষী আছে তার স্বাক্ষর লাগবে কি না। প্রথমত হইলো আপনার পুলিশ অফিসার যে সকল সাক্ষীদের জবানবন্দি রেকর্ড করবে 161 ধারা মোতাবেক, সেখানে সাক্ষীদের কোনো সিগনেচারের প্রয়োজন নেই। সাক্ষীদের সিগনেচারের কোনো প্রয়োজন নেই। আচ্ছা, দেখা গেছে তাহলে আপনার সিগনেচার প্রয়োজন নাই, তাহলে এটা কি কোনো ব্যতিক্রম আছে কিনা? হ্যাঁ, এটার একটা ব্যতিক্রম আছে। এটা আমাদের সাক্ষ্য আইনের যে 162, সরি, ওই ফৌজদারি কার্যবিধি, আমি লাস্টে কি সাক্ষ্য আইন বললে বলছি কিনা, ফৌজদারি কার্যবিধির 162+2-তে এটার ব্যতিক্রম আছে। কিরকম? মানে 2-তে একটা ব্যতিক্রম রাখছে। আহ, যখন আপনার মনে করেন যে মৃত্যুকালীন জবানবন্দিতে কেউ থাকবে, মৃত্যুকালীন জবানবন্দি এছাড়াও মনে করেন যে কোনো কিছু যখন উদ্ধার হয়, এই দুইটা বিষয়ে যদি কেউ আপনার সিগনেচার করতে হয়, তাহলে এক্ষেত্রে তারা সিগনেচার করবে, কোনো সমস্যা নাই। মূলত এখানে মৃত্যুকালীন জবানবন্দি জেনে রাখেন, আর ওটা তো আমাদের দরকার নাই, কারণ এটা পরবর্তীতে আদালত কর্তৃক বাতিল করা হয়েছে। এই জন্য আমাদের শুধুমাত্র যে যখন মনে করেন যে কেউ মৃত্যু কোলে উপনীত আছে, একজন ব্যক্তি পুলিশের কাছে জবানবন্দি দিয়ে মারা যাচ্ছে, তো আমরা তো জানি পুলিশের কাছে জবানবন্দি দিলে স্বাক্ষর করতে হবে না। না, এটার ব্যতিক্রম যদি কেউ মারা যেতে থাকে, অর্থাৎ মৃত্যুকালীন জবানবন্দি দিতে থাকে, তখন তার কাছ থেকে স্বাক্ষর নেওয়া যাবে। 162+2-তে এ কথা বলা আছে। পরে 163-তে সাক্ষীদের প্রলোভন, ভয়ভীতি ইত্যাদি দেখানো যাবে কি না। না, একজন সাক্ষীর কাছ থেকে এই ধরনের আপনার কার্যক্রম করে আপনার তার কাছ থেকে আপনার করা যাবে না, সাক্ষ্য নেওয়া যাবে না। আবার একইভাবে ওই সাক্ষী যদি সাক্ষ্য দিতে চায়, তাকে একই প্রক্রিয়ায় মানে ভয়ভীতি, প্রলোভন, হুমকি ইত্যাদির মাধ্যমে তাকে আপনার বাধাও দেওয়া যাবে না। তার মানে দুইটাই, আপনার হুমকিও দেওয়া যাবে না, যে তুই সাক্ষী দিতে পারবি না, অথবা সাক্ষ্য দিতে চাইলে তাকে আপনার নাও করা যাবে না। এই দুইটা বিষয়ে আমাদের 163 ধারাতে বলা আছে। এরপর হচ্ছে আমাদের 164 ধারা। 164 ধারায় কি আছে? এখানে আছে দুইটা জিনিস আপনাকে ভালো করে বুঝতে হবে। প্রথমত হইলো গুরুত্বপূর্ণ সাক্ষী যারা থাকবে তাদের জবানবন্দি, তাদের গুরুত্বপূর্ণ সাক্ষী যারা তাদের জবানবন্দি রেকর্ড। আর যে সকল আসামিরা আপনার হচ্ছে স্বীকারোক্তি দিতে চাই, স্বীকারোক্তি যে তিনি অপরাধ করছেন, দোষ স্বীকার করবেন, অর্থাৎ গুরুত্বপূর্ণ সাক্ষী, তারপর হলো আপনাদের যে যারা অপরাধ করে স্বীকার করে, স্বীকারোক্তি দিতে চাই, এই সকল ব্যক্তিদের জবানবন্দি রেকর্ড। এই এই রেকর্ড, এই যে সিস্টেমটা, এটা বলা আছে আমাদের 164 ধারাতে। ঠিক আছে, এই 164 ধারাতে বলা আছে। বুঝছেন তো কি কি? এক হইলো গুরুত্বপূর্ণ সাক্ষীর জবানবন্দি রেকর্ড, আর হইলো আমাদের যারা স্বীকারোক্তি দেয় আসামি, এদেরকে রেকর্ড। তো আপনি এদের জবানবন্দি রেকর্ড, এটা রেকর্ড করবেন। 164-1 এটা বলা আছে। আপনার 2-এ বলা আছে যে কোন পদ্ধতিতে রেকর্ড করবেন। হ্যাঁ, অবশ্যই ম্যাজিস্ট্রেট যেটা ভালো মনে করবেন সেই পদ্ধতিতে তিনি এটা রেকর্ড করবেন, অবশ্যই সেটা আইনগতভাবে হতে হবে। তারপর যে আদালতে এটা বিচার হবে সেই কোর্টে পাঠিয়ে দিতে হবে। আচ্ছা, পরে বলতেছে 3-এ, যেটা 164-3-এ, যে রেকর্ডকারীর দায়িত্ব কর্তব্য কি। রেকর্ডকারীর দায়িত্ব কর্তব্য হয়েছে ভাই, আপনি ওই সাক্ষীকে ভালো করে পরীক্ষা করে নেবেন। সাক্ষীকে ভালো করে পরীক্ষা করে নেবেন এবং তাকে কিন্তু আপনার বুঝাইতে হবে, সাক্ষীকে বুঝাই দিতে হবে যে আপনি স্বীকারোক্তি দিতে বাধ্য নন, স্বীকারোক্তি দিলে আপনার পানিশমেন্ট হতে পারে, এটা সাক্ষীকে বুঝাই দেবেন। এরপরে যদি বলে, সেক্ষেত্রে কোনো আর দায়ী থাকে না। ঠিক আছে, এই হলো আমাদের সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সংক্রান্ত বিষয়। 160, 161, 162, 163, 164। 160-এ কি? আপনার তলব করে নিয়ে আসা। 161-তে কি? জিজ্ঞাসাবাদের পদ্ধতি। 162-তে কি? আমাদের সাক্ষ্য গ্রহণ সংক্রান্ত বিষয়। 163 কি? ভয়ভীতি, হুমকি, প্রলোভন দেখানো যাবে না। 164-তে কি পাইলাম? 164-তে পাইলাম গুরুত্বপূর্ণ সাক্ষী, আর হচ্ছে আমাদের যে আসামির স্বীকারোক্তি, এটা ম্যাজিস্ট্রেট কিভাবে রেকর্ড করবেন সেই বিষয়টা। এরপর হচ্ছে আমাদের 165, 166।
দেখেন 165 166 পড়ার আগে একটা কথা বলি, যে আমাদের পুলিশ অফিসারদের কাছে যখন কোনো সংবাদ যায়, আমলযোগ্য পর্যায়ে সংবাদ বা কাউকে উদ্ধার করা লাগবে এরকম কোনো সংবাদ যায়, তখন কিন্তু কোনো ধরনের সার্চ ওয়ারেন্ট ছাড়াই পুলিশ অফিসার কিন্তু অভিযান করতে পারে নিজ থানা এলাকায়। কোথা থেকে এই ক্ষমতাটা আসে? এটা দুটা ধারার সমন্বয়ে ক্ষমতাটা আসে। প্রথমত হলো 165-তে এই ক্ষমতার মূল স্তম্ভ, এবং তার সাথে মূলত যুক্ত হয় ফৌজদারি কার্যবিধির 149। তাহলে এই দুটো কিরকম ভাবে সম্পৃক্ত? যেমন ধরেন তল্লাশি অভিযানে আমরা যেতে পারি 165 মোতাবেক। এখন এখানে উদ্দেশ্যটা কি থাকে? আমলযোগ্য অপরাধকে প্রতিরোধ করা। আমলযোগ্য অপরাধকে প্রতিরোধ করা, তখন আমাদের সেটা 149 ধারা যেটা আছে এইটাকেও আমাদের তখন কাজে লাগে। তো 165-তে বলতেছে আমরা যারা পুলিশ অফিসার আছি, মনে করেন একটা থানায় কর্মরত, আপনারা সবাই চিন্তা করেন মনে মনে যে আপনি একটা থানায় কর্মরত। তো আপনার কাছে যখন কোনো সংবাদ আসবে, মানে ওসি বা বাই দ্য ওয়ে যে আমাদের সিরিয়ালে এরকম যখন সংবাদ আসবে, তখন আমাদেরকে অভিযান পরিচালনা করতে হবে উইদাউট ওয়ারেন্ট, মানে ওয়ারেন্ট ছাড়াই। এটা যখন আমরা করতে যাব, ওয়ারেন্ট ছাড়াই যখন আমরা তল্লাশি করতে যাব, তখন দেখা গেছে যে এখানে আমরা কিছু বিষয় সম্মুখীন আমরা হতে পারি। অনেকে আমাদের কাছে এগুলো চাইতে পারেন, বাস্তবে হয় যেটা, যে আপনি কি তল্লাশি করতে আইছেন, আপনার কোনো ধরনের ওয়ারেন্ট আছে কিনা। এই ধরনের কথা বললে আমরা আসলে কি বলতে পারি? ফৌজদারি কার্যবিধির 165 দ্বারাই আপনাকে যে ক্ষমতা দেওয়া আছে, এই ক্ষমতা মূলে আপনার কোনো ওয়ারেন্ট প্রয়োজন নাই, আপনি বিনা বিনা ওয়ারেন্টেই তল্লাশি করতে পারবেন। এটা কোন এলাকায় পারবেন? নিজ থানা এলাকায়, আপনি যে থানায় কর্মরত আছেন ওই থানা এলাকায় আপনি অভিযানটা করতে পারবেন। এখন ঘটনা হয়েছে, যদি ভিন্ন থানা এলাকা থেকে কেউ আপনাদের ওসির কাছে পাঠাইলো, ওসি আবার আপনাকে দিল, তখন সেটা কি হবে? হ্যাঁ ভাই, এটার একটা বৈধতা আছে। এইটার বৈধতাও আমাদের এখানেই বলা আছে যে যদি ভিন্ন কোনো অফিসারের কাছ থেকে আমরা যদি রিকোয়েস্ট প্রাপ্ত হই, তাহলে আমরা আমাদের থানা এলাকায় 165 মোতাবেক কি এটা আমরা তা এই করবো, ব্যবস্থা নিব। তারপর ওই তদন্তকারী কর্মকর্তাকে আমরা জানাবো। বোঝা গেছে? ওই তদন্তকারী কর্মকর্তাকে আমরা কি করব? জানাবো। তো এই হইলো আপনার বিষয়। তো এর পরে যেটা বলছে 166 ধারায়, 166 ধারার যে মূল থিমটা এটা হলো, ধরেন আমাদের একটা তল্লাশি করা অন্য জেলার ভিতরে গিয়ে করা দরকার। এখন এই ক্ষেত্রে দুটা পদ্ধতি আছে। একটা পদ্ধতি হলো যে, যে এলাকায় আমি তল্লাশি করা প্রয়োজন ওই এলাকার পুলিশের মাধ্যমে আমি তল্লাশিটা করাই নিতে পারি। এটা হলো প্রথম অংশে বলছে। এখন বলতেছে ভাই যদি আপনি এই কাজ করতে যান, তাহলে আপনি উদ্দেশ্য ফেল হতে পারে, এক্ষেত্রে তাদেরকে নাও পাওয়া যেতে পারে, আপনি ফেল করতে পারেন। তো এই সকল ক্ষেত্রে কি হবে? এই সকল ক্ষেত্রে যে কাজটা বলছে যে আপনি প্রয়োজনে ফোর্স নিয়ে সরাসরি ওই থানায় চলে যান, ওইখান থেকে সহায়তা নিয়ে আপনি অভিযান করতে পারেন, বা সরাসরি আপনি উদ্ধার করে থানায় গিয়ে রিপোর্ট করতে পারেন। এই ধরনের প্রক্রিয়া আমাদের কিন্তু 166-তে কিন্তু বলা আছে। এই যে প্রসিডিওর গুলো, এইগুলো আমরা এবার আইনের আলোকে দেখব। তো 165-তে আমি যেটা বলছিলাম যে এটা অফিসার ইনচার্জ বা যিনি তদন্তকারী অফিসার আছেন, তিনি আপনার দেখা গেছে যে জিনিসটা দরকার যে স্থানে আছে তিনি সেখানে অভিযান করতে পারেন বা অভিযানে এখানে পাঠাতে পারেন। তবে যে সকল ক্ষেত্রে সার্চ ওয়ারেন্ট বাধ্যতামূলক, ভালো করে শুনেন, যে সকল ক্ষেত্রে সার্চ ওয়ারেন্ট বাধ্যতামূলক হয় ওই সকল ক্ষেত্রে এই ধরনের অভিযান পরিচালনা করা যাবে না। তারপর হলো আপনার 165 ক্লোজ 2, এখানে বলতেছে আপনার এই যে আপনার তল্লাশি যে করার জন্য বলতেছে, এই তল্লাশি করার ক্ষেত্রে দায়িত্বশীল ব্যক্তিকেই বলতেছে ভাই তল্লাশিটা আপনি নিজে আপনার নিজ দায়িত্বে পরিচালনা করেন, এটা বলতেছে। পরে হচ্ছে যে তিনি বলতেছে যখন তিনি নিজে পরিচালনা করতে যখন অসমর্থ হবে, আপনি পারবেন না, সেই ক্ষেত্রে কেবল আপনি অধস্তনকে লিখিতভাবে আদেশ অর্পণ করতে পারেন। এই যে লিখিতভাবে আদেশ অর্পণ করবেন, এই লিখিত আদেশ মূলেই ওই জুনিয়র এটা ক্ষমতা প্রাপ্ত হবে। মানে এখন তল্লাশি যেই করুক না কেন, 165-4 বলতেছে যে যেই আপনার তল্লাশি করুক তাকে আপনার ফৌজদারি কার্যবিধির 102 ও 103 অবশ্যই মেনে তল্লাশি পরিচালনা করতে হবে। তার 102 আর 103 মানা ছাড়া কোনো উপায় নাই। আমরা কি দেখছি এখানে? যে আপনার সাহায্য সহযোগিতা এবং হচ্ছে যে সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি, এই বিধানটা আমরা এখানে দেখছি।
পরে বলতেছে যে এখানে যে তল্লাশি করতে যখন যাওয়া হয়েছে 165 মোতাবেক ওই স্থানের যে মালিক আছেন, যে স্থান আমরা তল্লাশি করতে গেছি ওই স্থানের যে মালিক আছে সেই মালিকের একটা এখানে ভূমিকা দেওয়া হয়েছে। তো এখানে দেখা গেছে যে আপনার আপনাদের যে সমস্ত ঘটনার ডকুমেন্ট আমরা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাবো, ঠিক না? তো এই ক্ষেত্রে যে স্থানে আমরা তল্লাশি করতে গেলাম এই স্থানের মালিক বা দখলদার যিনি আছেন তিনিও কিন্তু দাবি করতে পারেন যে আপনার কিসের ভিত্তিতে তল্লাশি করতে আসেন, আমার কাগজ দেন। এটা আমরা তাকে অবগত করতে পারি, বাট তাকে আমরা এখানে জব্দ তালিকার মতন কপি তাকে কিন্তু আমরা দিব না। কি করবো না, আমরা দিব না, তাকে আমরা বলবো যে আপনি এটা কোর্ট থেকে সংগ্রহ করেন। আমরা যেরকম সিজার লিস্টের কপি দিয়ে দিতাম, তবে এখানে এটা দেওয়ার কোনো সুযোগ নাই। এখানে বলতে হবে যে আপনি এটা কোর্ট থেকে সংগ্রহ করেন। বুঝতে পারছেন বিষয়টা? এটা তাকে বলতে হবে আপনি কোথা থেকে নেন, কোর্ট থেকে আপনি সংগ্রহ করেন। এটা হলো আমাদের 165 ধারার বক্তব্য। 166 ধারার বক্তব্য যেটা আমি তো আপনাদেরকে অলরেডি বললামই, যে যখন এই ধরনের আপনার বিষয় আসবে যে আপনার কোন থানার অফিসার ইনচার্জ বা এসআই পদে নিম্ন নয়, আপনাদের বইতে দেখেন লেখা আছে ইন্সপেক্টর পদে নিম্ন নয়, কাইটা দেন লেখেন এসআই পদের নিম্ন নয়, অফিসার ইনচার্জ বা এসআই পদের নিম্ন নয় এমন তদন্তকারী অফিসার নিজের থানা এলাকায় যে ধরনের অভিযান করতে পারেন সেই ধরনের তল্লাশি ভিন্ন থানার অফিসার ইনচার্জ দ্বারাও করাতে পারেন। মানে আমরা অন্য থানার ওসির মাধ্যমে এটা করাতে পারি। যখন দেখা গেছে 165(2) বলতেছে যে অনুরোধপ্রাপ্ত যে অফিসার থাকবেন, মানে এখন আমি আপনার কাছে পাঠাইলাম, তো এখন আপনার কাছে যখন এটা যাবে আপনি এটা রিসিভ করবেন, রিসিভ করে আপনি আবার আপনার থানা এলাকায় যেরকম 165 প্রয়োগ করেন আমার এই রিকোয়েস্ট মূলেও আপনি 165 ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। পরে বলতেছে যে এই ধরনের কাজ করতে গেলে যদি আপনার 3 উপধারা বলতেছে এই যে এই ধরনের চিঠিপত্র আদান প্রদান এগুলো করতে গেলে যদি মনে হয় যে সাক্ষ্য প্রমাণ গোপন হতে পারে বা নষ্ট হতে পারে, সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে বলতেছে ভাই সরাসরি যান, সরাসরি গিয়ে আপনারা এখানে অভিযান পরিচালনা করতে পারবেন। এরপর আপনার যে কথাটা হয়েছে আমাদের এই ক্ষেত্রে পরবর্তীতে মালামাল উদ্ধার হলে অফিসার ইনচার্জকে আপনার এক্ষেত্রে জানাতে হবে, ওখানে গিয়ে হাজির হয়ে বিষয়টা নোট করে আপনার নিয়ে আসতে হবে। বুঝছেন? এই এই জিনিসটাই আর কি। সেম একইভাবে যখন ওই এলাকার লোকজন আপনার কাছে ডকুমেন্ট চাবে আপনি বলবেন যে এটা কোর্ট থেকে আপনাদেরকে সংগ্রহ করা লাগবে। এই হলো আমাদের 166 ধারা।